আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা নতুন কারিকুলামের ভিত্তিতে নবম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায়টা অর্থাৎ লগারিদম নিয়ে আজকে আমরা আলোচনা করব। লগারিদমের অনুশীলনীর চতুর্থ ম্যাথ থেকে আজকের এই পর্বে আমরা আলোচনা করব। তো কোশ্চেনটাতে আমরা কথা না বাড়িয়ে চলে যাই। কোশ্চেনটা বলা আছে 10% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 3 গুণ হবে? তাহলে আমরা এই বিষয়গুলো অনেক আগেও জেনেছি। অষ্টম শ্রেণীতে বা তার সপ্তম শ্রেণীতে এই বিষয়গুলো নিয়ে আমরা পড়াশোনা করেছি। সে ব্যাপারে আমাদের কিছুটা ধারণা আছে চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মুনাফা এই সম্পর্কে। তো এখানে আমরা যে বিষয়টা নিয়ে এখন কথা বলবো, 10% চক্রবৃদ্ধি মুনাফা দেওয়া ছিল, অর্থাৎ 10% এটা হচ্ছে মুনাফার হার, চক্রবৃদ্ধি মুনাফার হার দেওয়া আছে। তারপর হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে, অর্থাৎ সময়টার কথা বলা নেই, সময়টা আমাদেরকে বের করতে হবে। জাস্ট আমাদের হচ্ছে মূল টাকার 3 গুণ হবে। তো এখানে আমরা ধরে নেই, আমরা হচ্ছে এখানে ধরি, আমরা ধরে নিচ্ছি হলো প্রারম্ভিক মূলধন, অর্থাৎ যে মূলধনটা আমাদের কাছে ছিল বা প্রাথমিক মূলধন যেটা, সেটাকে আমরা ধরে নেই প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধনকে আমরা ফি ধরে নিলাম। তারপর হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, তারপরে কি চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন কোনটা? যেটা হচ্ছে আমাদের এই চক্রাকার, অর্থাৎ মুনাফা হবে, আর মুনাফা এবং হচ্ছে আমাদের পূর্বের যে আসল, এই দুইটা মিলে যেটা হবে সেটা হবে চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধনকে আমরা ধরলাম হচ্ছে এ, আর এ হচ্ছে কত হবে? চক্রবৃদ্ধি মূলধন হবে হচ্ছে 3 গুণ, সেজন্য হচ্ছে অর্থাৎ আসল এর 3 গুণ, তাহলে এ হবে এ সমান 3 ফি। আবার এখানে দেওয়া আছে চক্রবৃদ্ধি মুনাফার হার, সবটা না লিখে লিখেছি চক্রবৃদ্ধি মুনাফার হার, এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করব। আর দেওয়া ছিল কত? আর দেওয়া ছিল হচ্ছে 10%। 10% আমরা এটাকে হচ্ছে দশমিকে নিয়ে নিই, 10/100, তাহলে ফাইনালি পাবো 0.1। এটা ফেলাম হচ্ছে মুনাফার হার। এবং আমরা এখানে সূত্র থেকে আমরা কি পাই? এই চক্রবৃদ্ধি মূলধনের এর সূত্র হতে পাই, সূত্র হতে কি পাই? সূত্র হতে আমরা পাই হলো এ সমান সমান ফি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার আর হোল টু দি পাওয়ার এন, যেখানে এ হচ্ছে কোনটা? আমাদের চক্রবৃদ্ধি মূলধন, আর ফি হচ্ছে আমাদের আসল, আর আর হচ্ছে হার, এন হচ্ছে সময়। এখন এখান থেকে আমরা বের করব হচ্ছে এন এর ভ্যালুটা। ফাইনালি আমরা কি পাই? এর মানটা ছিল হচ্ছে আমাদের 3 ফি সমান ফি এর ভ্যালু, ফি ছিল মানে প্রারম্ভিক মূলধন যেটা, সেটা ফি ধরেছিলাম আমরা। 1 প্লাস আর এর মান পেয়েছিলাম 0.1 হোল টু দি পাওয়ার এন। এন বলতে হচ্ছে সময়, যেটা আমাদের কাছে কত বছরে আমাদের এই টাকাটা হবে সেটা আমরা বের করব। দুই পাশ থেকে আমরা এই ফি কেটে দিতে পারি, তাহলে এখানে হবে 3 সমান এখানে 1 এর সাথে 0.1 যোগ করলে হবে, এটা হবে 1.1, অর্থাৎ 1.1 হোল টু দি পাওয়ার এন। এখন এখানে এই যে 1.1 হোল টু দি পাওয়ার এন, আর এর পাশে রয়েছে আমাদের 3, এটাকে আমরা চাইলেই নর্মালি সমাধান করতে পারবো, কিন্তু আমাদের এটা বেশ জটিল হয়ে যাবে। যেহেতু আমরা লগারিদমের অধ্যায় করতে আসছি, তাহলে আমরা দুই পাশে একটা লগ নিয়ে কাজ করার চেষ্টা করব। এখানে যেই পাশে আমাদের চলকটা পাওয়ার যদি থাকে, সেখান থেকে ভ্যালুটা বের করতে হয়, তাহলে লগের ভিত্তিটা হচ্ছে আমরা ঠিক সেই পাশে সহগটা যা আছে ভিত্তিটা তাই ধরবো। তাহলে আমরা এখানে দুই পাশে লগ 1.1 যুক্ত করব, আর সহগে থাকবে হচ্ছে 3 সমান এই পাশে হচ্ছে লগ 1.1 ভিত্তিক লগ আমরা এখানেও অ্যাড করব। এখানে ছিল কত? 1.1 হোল টু দি পাওয়ার এন। আচ্ছা, বা এখানে কি পাবো? এখানে এই পাশে পাবো হচ্ছে লগ 1.1 আর এটা হলো 3 সমান এখানে হচ্ছে কি আমাদের এই যে আমরা পাওয়ারটা আমরা জানি, এটা হচ্ছে লগ এম আর এর একটা সূত্র পড়ে আসছি আমরা,
পাওয়ারে যেটা থাকবে লগের সঙ্গে লগের সহগের পাওয়ার যেটা থাকবে পাওয়ারটা লগের সামনে চলে আসবে, অর্থাৎ n ইন্টু, আর এই যে এই ভিত্তি আর হলো সহগ যদি দুইটা সমান হয়ে যায়, একই হয়ে যায়, তাহলে তার ফলাফল হচ্ছে 1। তাহলে এটা কি হলো 1.1 লগ 1.1 ভিত্তিক লগ 3 সমান সমান n। তাহলে এখান থেকে আমরা হচ্ছে n এর ভ্যালুটা বের করে নিয়ে আসব, বা আমরা এখানে এই n এর পাঁচটা যদি আগে লিখি তাহলে লিখতে পারবো n সমান সমান লগ 1.1 ভিত্তিক এ হলো 3। এটা এখন আমরা যদি ক্যালকুলেটরে বসাই, এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই, যেমন লগ 1.1 ভিত্তিক লগ 3, 1.1 ভিত্তিক লগ 3, তাহলে এটার ফলাফল আসবে হচ্ছে আমাদের 11.52, 11.52 অর্থাৎ 11.52। এটা আসবে হচ্ছে আমাদের ফলাফল। অর্থাৎ তাহলে মূলধন যদি মূলধন 3 গুণ হবে, কখন 3 গুণ হবে যখন এই 11.52 বছরে। ঠিক আছে, আচ্ছা এইটা হলো আমাদের প্রথম ম্যাথের সলিউশন। আচ্ছা এরপরে আমরা এটা, আপনারা যদি এটাকে ক্যালকুলেটরে তুলতে না পারেন তাহলে হচ্ছে ক্যালকুলেটরে চলে যাবেন। ক্যালকুলেটরে হচ্ছে এই যে লগ, এখন যে সায়েন্টিফিক ক্যালকুলেটর রয়েছে, সায়েন্টিফিক ক্যালকুলেটর সরাসরি ভিত্তি লেখা যায়, লগ আর সহগ লেখা যায়। আপনারা ভিত্তির জায়গায় লিখে দিবেন, নিচে যেটা এইরকম থাকবে ক্যালকুলেটরে সাধারণত লগ, এইখানে একটা ফাঁকা ঘর থাকবে আর এইখানে একটা ফাঁকা ঘর থাকবে। এখানে লিখবেন 3, এখানে লিখবেন 1.1, তারপরে ক্লিক করলে দেখবেন এই ফলাফলটা চলে আসছে। তাহলে সেটাই হচ্ছে আমাদের ফাইনালি ফলাফল। আচ্ছা এরপরে আমরা যে ম্যাথটা নিয়ে এখন কথা বলবো সেটা হলো এখানে এটা হচ্ছে বইয়ের 5 নং ম্যাথ। এটা হচ্ছে বইয়ের 5 নং ম্যাথ, যেটা ছিল বলছে যে করোনা ভাইরাসের নাম সবাই আপনারা জানেন, এই ভাইরাস দ্রুত ছড়ায়, এটাও আপনারা জানেন। যদি করোনা ভাইরাস 1 থেকে 3 মানে করোনা ভাইরাস 1 জন থেকে 3 জনে ছড়ায়, এখানে একটা জন হবে, 1 জন থেকে, যদি করোনা ভাইরাস 1 জন থেকে 3 জনে ছড়ায় তবে 1 জন থেকে 1 মাসে কতজন আক্রান্ত হবে। এখানে দুইটা কোশ্চেন, এই প্রথম একটা কোশ্চেন, তারপরে দ্বিতীয় আরেকটা কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেনটা আমরা একটু পরে পড়বো, আগে একটা প্রথম প্রশ্নটার সলিউশনটা শেষ করে নেই। এখানে বলছে 1 জন থেকে 3 জন ছড়ায়, 1 জন থেকে 3 জন ছড়ায়, আর হলো 1 মাসে কতজন তাহলে আক্রান্ত হবে। বিষয়টা হলো প্রথম 1 জন থেকে যদি কয়জন, 3 জন ছড়ায়, 3 জন ছড়াবে, আবার এই 1 জন থেকে আবার ছড়াবে কয়জন, আবার 3 জন, এই একজন থেকে আবার 3 জন, আবার এই 1 জন থেকেও সিমিলার ভাবে 3 জন ছড়াবে, আবার এই 1 জন থেকে 3 জন ছড়াবে। তাহলে এটা হলো প্রথম দিন, একদিনে হচ্ছে 3 জন করে ছড়ায়, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এইভাবে যে বৃদ্ধি সংখ্যা বাড়তে থাকবে। ঠিক আছে, প্রতিদিনে যদি 1 জন থেকে 3 জন করে ছড়ায় তাহলে 1 জন থেকে 1 মাসে কতজন আক্রান্ত হবে। তাহলে এই ম্যাথটা এখন আমরা সমাধান করব। তো 1 মাসে, হ্যাঁ 1 জন থেকে 1 মাসে কতজন আক্রান্ত হবে, তাহলে এটা হচ্ছে আমরা এখন সমাধান করব। তো এখানে আমরা ধরে নেই প্রাথমিক আক্রান্তের সংখ্যা বা প্রাথমিক আক্রান্ত সংখ্যা। প্রাথমিক আক্রান্তের সংখ্যা কতজন, 1 জন ছিল, কারণ প্রথম 1 জন আক্রান্ত হবে। ওকে, আক্রান্তের হার, এই আক্রান্তের হার কি বলেছিলাম, আক্রান্তের হার ওই যে 1 জন থেকে 3 জন, তার মানে আক্রান্তের হার হচ্ছে কতজন, প্রতিদিন 3 জন, প্রতিদিন 3 জন, প্রতিদিন আক্রান্তের হার হচ্ছে 3 জন। সময় কত, আক্রান্তের সময়কাল হচ্ছে কত, আক্রান্তের সময়কাল হচ্ছে 1 মাস, 1 মাস বা 30 দিন, 1 মাস বা আমরা এটাকে বলতে পারি 30 দিন। ওকে, আচ্ছা এখন মোট আক্রান্তের সংখ্যা আমরা বের করব। মোট আক্রান্তের সংখ্যা, মোট আক্রান্তের সংখ্যা কতজন হবে। আমরা যে একটু আগে চক্রবৃদ্ধি মুনাফার যে সূত্রটা পড়েছিলাম, জাস্ট ওই চক্রবৃদ্ধি আকারের ওই সূত্রটাকে আমরা এখানে জাস্ট অ্যাপ্লাই করে দিব, তবে এই সূত্রটা একটু ভিন্ন রকম হবে তার মধ্যে থেকেও। তাহলে মোট আক্রান্তের সংখ্যা হবে কি,
প্রাথমিকে আক্রান্তের সংখ্যা ইনটু আক্রান্তের হার টু দি পাওয়ার সময়। কত সময় যাবত এই আক্রান্তের হারটা চলবে, আক্রান্তের সময়। ওকে, এখন আমরা এইখান থেকে আমরা অ্যান্সারটা বের করে নিতে পারবো। সেটা হলো কত, প্রাথমিক আক্রান্তের হার ছিল কত, 1 জন, ইনটু আক্রান্তের হার কত, আক্রান্তের হার হচ্ছে 3 জন। কতদিন পর্যন্ত আক্রান্ত হবে, 30 দিন পর্যন্ত, 30 দিন পর্যন্ত। তাহলে এখন আমরা এটাকে 3 টু দি পাওয়ার 30 মানে কত হবে, এটাকে যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে অ্যান্সারটা পাবো এরকম, অনেক বড় একটা সংখ্যা আসবে, 20,094,1,1,3,2,1,1,3,0,9,4,9,6,4,9 এতজন আক্রান্ত হবে। তাহলে এক মাসে হবে এতজন আক্রান্ত। ওকে, এটা ছিল আমাদের প্রথম প্রশ্নের উত্তর। এখন দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আমরা খুঁজব। দ্বিতীয় প্রশ্নটা কি বলেছিল, যে কত দিনে 1 কোটি মানুষ আক্রান্ত হবে। আগেরটা আমরা পেয়েছিলাম যে 1 মাসে কতজন আক্রান্ত হবে সেটা আমরা বের করেছি, সংখ্যাটা খুবই খুবই বড়। আচ্ছা, এরপরে প্রশ্নটা হলো যে কত দিনে 1 কোটি মানুষ, এই 1 কোটি মানুষ কত দিনে আক্রান্ত হবে। ঠিক আমরা এখন এখান থেকে বের করে নিব, আমরা সেম যে সূত্রটা শিখেছি সেই সূত্রটা থেকে আমরা 1 কোটি মানুষ আক্রান্ত হতে কতদিন সময় লাগবে সেটা এখন আমরা বের করে নিব। তাহলে দ্বিতীয় অংশতে কি বলা আছে, 1 কোটি ধরে নিলাম আমরা, 1 কোটি মানুষ আক্রান্তের ক্ষেত্রে সময় লাগবে টি দিন। ধরি 1 কোটি মানুষ আক্রান্ত হতে 1 কোটি মানুষ আক্রান্ত হতে সময় লাগবে কতদিন, 1 কোটি মানুষ আক্রান্ত হবে টি দিনে। বললাম 1 কোটি মানুষ আক্রান্ত হবে হচ্ছে টি দিনে। আচ্ছা, যদি 1 কোটি মানুষ টি দিনে আক্রান্ত হয় তাহলে আমাদের আগের তাহলে শর্ত মতে প্রতিদিনে আক্রান্ত হয় কতজন, 1 জন, গুণন আক্রান্তের হার কত, 3 জন, কত সময়, এই যে টি সময়ে কতজন আক্রান্ত হবে, এই 1 কোটি শর্ত মতে। ঠিক আছে, 1 দিয়ে হচ্ছে যদি আমরা কয়টা শূন্য দেব, একক, দশক, শতক, হাজার, আরেকটা শূন্য, তাহলে এখানে হলো 1 কোটি। তাহলে প্রতিদিনে মানে প্রাথমিক আক্রান্ত হচ্ছে 1 জন, আক্রান্তের হার হচ্ছে 3 জন, আর কত সময়, টি সময় আক্রান্ত হবে, তাহলে এই টি সময় আক্রান্ত হবে কতজন, মোট 1 কোটি। এটাই হচ্ছে আমাদের শর্ত মতে। এখন এখান থেকে আমরা টি এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এখানে আমরা কি পাবো, ফাইনালি এখানে পাবো 3 টু দি পাওয়ার টি সমান এই হলো 1 কোটি। এখন এখানে আমরা দুই পাশে চাইলে একটা লগ অ্যাড করতে পারি, লগ যুক্ত করে দিতে পারি। আমরা বলেছিলাম যে যেই পাশে আমাদের হচ্ছে যেই পাশে চলকটা পাওয়ারে থাকবে সেই পাশে আমরা ওই সহগে যা থাকবে সেম একই ভিত্তি নিয়ে একটা লগ যুক্ত করে দেব। তাহলে এখানে আমরা যুক্ত করতে পারি 3 ভিত্তিক লগ 3 টু দি পাওয়ার টি সমান কত, 1 কোটি। 1 কোটি, সরি, এই পাশে আমরা একটা লগ যুক্ত করতে হবে, লগ, এই 3 ভিত্তিক লগ এখানে একটা যুক্ত করে দিতে হবে। দুই পাশে, এক পাশে যুক্ত করলে তো হবে না, আমাদের উভয় পাশে অবশ্যই যুক্ত করতে হবে। তাহলে এখন আমরা কি পাবো, এখানে যে লগ এম আর এর সূত্র আগে বলেছিলাম, পাওয়ারটা পিছনে চলে আসবে, তাহলে এই পাওয়ারটা পিছনে নিয়ে আসলাম। তারপরে এখানে আমাদের থাকবে কি 3 ভিত্তিক লগ 3, আর আমাদের ডান পাশে থাকবে হচ্ছে 3 ভিত্তিক লগ 1 কোটি, লগ 1 কোটি। এটা হচ্ছে আমাদের থাকলো। এখন এই পাশে
ভিত্তি আর সহগ যেহেতু সমান, তাহলে এটা ফলাফল হয়ে যাবে 1। তাহলে টি আর 1 গুণ করলে টি কি টি, আর এই পাশে যদি ডান পাশে যদি আমরা 3 ভিত্তিক লগ 1 কোটি ক্যালকুলেটরে বসাই সেম আগেরটার মতো করে, তাহলে এখানে আমাদের ফলাফলটা আসবে হচ্ছে 14.6713 দিন। তাহলে 1 কোটি মানুষ আক্রান্ত হতে মাত্র কত দিন লাগবে? মাত্র 14.6713 দিন প্রয়োজন হবে। এই দিনেই 1 কোটি মানুষ আক্রান্ত হয়ে পড়বে। তো এটাই ছিল আমাদের এই প্রথম এই দুটা ম্যাথের সলিউশন। তো আমরা এরপরে যেই সমস্যাটা আমাদের আছে, আমরা ঠিক ওই সমস্যাটা নিয়ে এখন কথা বলবো। এরপরের সমস্যাটা হচ্ছে নাম্বার 6, অর্থাৎ 6 নাম্বার অনুশীলনীর অঙ্কটা। এখানে বলা আছে সেতুর চাচার 3 বিঘা জমি আছে। তিনি জমি উর্বরতা ঠিক রাখার জন্য প্রতি বছর 30 কেজি জৈব সার প্রয়োগ করেন। প্রতি কেজি সার, এখানে লেখাটা এলোমেলো হয়ে গেছে, প্রতি কেজি সার 3% জমির উর্বরতা বৃদ্ধি করে। এখানে লেখাগুলো মুছে গেছে। প্রতি কেজি সার প্রতি কাঠা জমির উর্বরতা বৃদ্ধি করে 3%। ওকে, তাহলে এখানে হচ্ছে প্রতি কেজি সার প্রতি কাঠা জমির, আমাদের জমি কিন্তু দেওয়া ছিল প্রথম হচ্ছে বিঘা, কিন্তু এখন বলেছে আবার কাঠা। তাহলে এখানে আমাদের একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা কি দেখলাম যে তিনি হচ্ছে প্রতি বছর জমিতে হচ্ছে 30 কেজি মাত্র সার দেন, এটাও গুরুত্বপূর্ণ কথা। আর এখানে বলছে প্রতি কেজি সার প্রতি কাঠা জমির উর্বরতা বৃদ্ধি করে মাত্র 3%। ঠিক আছে, তাহলে এখানে বিষয়টা হলো সেতুর চাচার যে সার প্রয়োগ করেন, সেতুর চাচার সারে হচ্ছে প্রতি কাঠা জমির, আচ্ছা এই লাইনটার দরকার নেই, 3%, এটা তো আমরা লিখেই ফেলছি, এটা বাদ দিয়ে দিলাম। তাহলে হচ্ছে কি, তাহলে তবে সেতুর চাচার এখানে হবে সেতুর চাচার জমির অবচয় বের করতে হবে। এখন আমাদেরকে এখানে দুইটা কোশ্চেন আছে। তিনি জমিতে সার প্রয়োগ না করলে কত বছর পর জমিতে আর ফসল হবে না? আচ্ছা, দুইটা কোশ্চেন। আমরা আবার উদ্দীপকটা নিয়ে আলোচনা করি। সেতুর চাচার 3 বিঘা জমি আছে। তিনি জমির উর্বরতা ঠিক রাখার জন্য প্রতি বছর 30 কেজি জৈব সার প্রয়োগ করেন। প্রতি কেজি সার প্রতি কাঠা জমির উর্বরতা বৃদ্ধি করে মাত্র 3%। তবে সেতুর চাচা জমির অবচয় বের করতে হবে। প্রথম আমাদেরকে বের করতে হবে জমির অবচয়। এরপরে তিনি জমিতে যদি সার প্রয়োগ না করেন তাহলে তিনি কত বছর পর আর ফসল ফলাতে পারবেন না জমিতে। অবশ্যই অ্যান্সারটা ইনফিনিটি আসতে পারে, তৃতীয় অ্যান্সারটা, কারণ এই সময়টা এটা এত কম বৃদ্ধি পাবে যে আস্তে আস্তে হ্রাস পেতে পেতে, অর্থাৎ জমির উর্বরতা হ্রাস পেতে পেতে এত ছোট একটা সংখ্যা আসবে যেটাকে আমরা সাধারণত ইনফিনিটি অ্যান্সার বলতে পারবো। আচ্ছা, প্রথম হচ্ছে জমির অবচয় বের করা। তার জন্য আমাদেরকে প্রথম অংশটা আমরা আগে করব। তারপর আমাদেরকে ধরে নিতে হবে জমির পরিমাণ ছিল হচ্ছে 3 বিঘা। জমির পরিমাণ ছিল হলো 3 বিঘা। জমির পরিমাণ ছিল হলো কত বিঘা? 3 বিঘা। আচ্ছা, 1 বিঘা সমান কত কাঠা? 1 বিঘা সমান হচ্ছে 20 কাঠা। এটা আমরা জানি। 1 বিঘা সমান হচ্ছে 20 কাঠা। তাহলে 3 বিঘা সমান কত হবে? আচ্ছা, এটা ইংলিশে 3 বিঘা সমান হবে কত? 60 কাঠা। 3 বিঘা সমান হবে আমাদের 60 কাঠা। আচ্ছা, এরপরে
1 কেজি সার, এরপরেরটা যদি আমরা দেখি যে তিনি কত কেজি সার প্রয়োগ করেন, 30 কেজি সার প্রয়োগ করেন হচ্ছে 60 কাঠাতে, 60 কাঠাতে। তার মানে আমরা লিখতে পারি যে 60 কাঠাতে সার দেন কত কেজি, 30 কেজি। তাহলে 1 কাঠাতে সার দেন কত, কত হবে 30/60 কেজি সমান সমান হবে কত, হাফ কেজি। তাহলে মানে প্রতি কাঠাতে তিনি কতটুকু করে সার দেন, হাফ কেজি করে, মানে 1 কেজির অর্ধেক করে সার প্রয়োগ করেন। আচ্ছা, তাহলে 1 কেজি সার 1 কাঠা জমির উর্বরতা বাড়ায় কতটুকু, আমরা দেখে আসছি যে 1 কেজি সার, 1 কেজি সার 1 কাঠা, 1 কাঠা জমির উর্বরতা বৃদ্ধি করে হচ্ছে 3%, ঠিক আছে, 3%। তাহলে হাফ কেজি সার 1 কাঠা, হাফ কেজি সার, তাহলে এই 1 কাঠা জমির উর্বরতা বৃদ্ধি করবে কতটুকু, 3 × 1/2%, 3 × 1/2%। তাহলে এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে 1.5%, 1.5%। এটাই হচ্ছে আমাদের উর্বরতা হ্রাসের হার। অর্থাৎ তিনি এই সার প্রয়োগ করার ফলে এই পরিমাণ, অর্থাৎ কম পরিমাণ সার প্রয়োগ করার ফলে 1 কেজি যদি প্রয়োগ করতো তাহলে 3% বৃদ্ধি পেত, কিন্তু এ না করার কারণে তিনি যেহেতু সারের পরিমাণটা অর্ধেক করে দিয়েছেন, তাই জমির উর্বরতা 1.5% হ্রাস পেয়ে যাবে, জমির উর্বরতা 1.5% হ্রাস পেয়ে যাবে। আর এটাকে যদি পার্সেন্ট থেকে হচ্ছে আমরা নর্মালে নিয়ে আসতে চাই, তাহলে একে 100 দ্বারা ভাগ করলে 0.015 হবে এটার অ্যান্সার। আচ্ছা, এখন তাহলে উর্বরতা হ্রাসের হার পেয়ে গেলাম 0.015, এটা হলো উর্বরতা হ্রাসের হার। উর্বরতা হ্রাসের হার, যেটাকে আমরা আর দ্বারাও প্রকাশ করতে পারি। এখন ধরি টি সময় পরে উর্বরতা, এখানে ধরে নিচ্ছি আমি টি সময় পরে উর্বরতা, টি সময় পরে জমির উর্বরতা, টি সময় পরে জমির উর্বরতা আমরা কতটুকু ধরে নিলাম, টি ধরে নিলাম। আর ওই টি সময় পরে জমির উর্বরতা মনে করি হচ্ছে 0 হবে, কারণ যে আমাদেরকে প্রথমে অবচয়টা যেহেতু বের করতে হবে, এটাকে আমরা 0 ধরে নিলাম। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, আমরা সেই অবচয়ের সূত্র থেকে জানি, আমরা অবচয়ের সূত্রটা কি, অবচয়ের সূত্রটা হচ্ছে ফি সমান সমান হলো ফি ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার টি, মানে এখানে টাইম, আমরা আগের সূত্র চক্রবৃদ্ধি সূত্র n বুঝাইছি, n দ্বারাও সময় নির্দেশ করে, এখানে টি লিখেছি, টি দ্বারাও সময় নির্দেশ করে। এখানে টি বলতে আমি টি সময় বুঝিয়েছি, আর n বলতে নির্দিষ্ট একটা বছরকে বোঝানো হয় বা একটা সময়কালকে বোঝানো হয়। তাহলে এখন এখানে আমরা লিখতে পারি যেমন ফি টি এর ভ্যালু আমরা কত ধরেছি, 0, এটা এখানে লিখতে পারি। তাহলে 0 এই পাশে ফি আছে গুণে, এই পাশে ফি আসবে, ভাগে চলে আসবে। তাহলে ডান পাশে থাকবে হচ্ছে 1 প্লাস r টু দি পাওয়ার টি, 1 প্লাস r টু দি পাওয়ার টি। তাহলে বাম পক্ষটা হয়ে যাবে টোটালি 0 ইজ ইকুয়াল টু কত হবে, 1 প্লাস r টু দি পাওয়ার টি। যেহেতু আর এর মান আমরা, এই যে উর্বরতা হ্রাসের হার, আর এর মান আমরা জানি 0.015, আর মান কত জানি আমরা, 0.015। তাহলে এখান থেকে আমরা একটু বের করার চেষ্টা করি। 1 প্লাস, সরি, এখানে আমি সূত্রটা একটু ভুল লিখে ফেলছি, এটা হচ্ছে অবচয়ের সূত্রটা হলো, অবচয়ের সূত্রটা এখানে মাঝখানে প্লাস হবে না, সরি, এটা হবে মাইনাস, এটা হবে মাইনাস। তাহলে এটা লিখতে পারি, এই ডান পাশটা বাম পাশে যদি নিয়ে লিখি, 1 মাইনাস 0.015 টু দি পাওয়ার টি সমান সমান 0, সমান সমান কত, সমান সমান হলো 0। তাহলে আমরা এখন এখান থেকে লিখতে পারি কত, এটা যদি বিয়োগ করে দেই,
এটা বিয়োগ করে দিলে এখানে এই আমাদের বাম পাশের যে ফলাফলটা আসবে এটা হবে 0.985 0.985 টু দি পাওয়ার টি সমান সমান 0, বা এখান থেকে লিখতে পারি দুই পাশে আমরা যেহেতু এখন হচ্ছে এখানে চলকের ভ্যালুটা বের করতে যাচ্ছি, অর্থাৎ অবচয় পরিমাণটা বের করতে যাচ্ছি, চলকের ভ্যালু বের করব, তাই আমরা একটা কাজ করতে পারি, এখানে টি এর ভ্যালুটা বের করে নিয়ে আসতে পারি। তাহলে ভ্যালুটা কিভাবে বের করব, আমরা দুই পাশে একটা লগ যুক্ত করে দিব। লগের ভিত্তিটা কত দিব, যার উপরে চলক, যার যেই সংখ্যাটার উপরে পাওয়ার চলক আছে তার ভিত্তিটা তার সমান করে দিব। এখানে ভিত্তি দিব হচ্ছে 0.985 আর এখানে 0.985 টু দি পাওয়ার টি সমান সমান এখানেও লগ 0.985 আর এখানে হলো 0, বা তাহলে ফাইনালি এখান থেকে ফলাফলটা কি পাবো, দুই পাশে আমরা একটা লগ যুক্ত করে দিলাম, তাহলে এই যে বাম পাশে হচ্ছে টিটা পিছনে চলে আসবে আর অবশিষ্ট ভ্যালুটার মান হবে 1, তাহলে টি এ কে টি পেলাম সমান সমান টি পেয়ে গেলাম। তারপরে অবশিষ্টটা আমাদের ডান পাশে যেটা ছিল লগ কত ছিল, এই যেটা লগ 0.985 আর ছিল হচ্ছে 0, এটার ফলাফল চলে আসবে হচ্ছে লগ, এইটার ফলাফল চলে আসবে হচ্ছে ইনফিনিটি। তাহলে এই যে এটা ক্যালকুলেটরে যদি আমরা এই কোনো একটা ভিত্তি ইউজ করি এবং সহগে যদি 0 থাকে তাহলে ওই লগের ভ্যালুটা হচ্ছে ইনফিনিটি। তাহলে আমরা বলতে পারবো যে ইনফিনিটি সময়ে সাধারণত হচ্ছে যে ইনফিনিটি সময়ে হচ্ছে এই জমির ফসল উৎপাদন করা বন্ধ হয়ে যাবে। আর এইখানে যে আমরা এই উর্বরতা হ্রাসের হার বের করেছিলাম, এই যে এটা উর্বরতা হ্রাসের যে হার, এটাই হচ্ছে আমাদের অবচয়। এটা হচ্ছে আমাদের কি অবচয়। প্রথম যে তিনি অবচয় বের করতে বলেছিলেন, তো এটা হলো প্রথম অ্যান্সার। তারপরে ওই অবচয়ের সূত্র থেকে আমরা ফাইনালি যেটা পেলাম যে টি সমান সমান ইনফিনিটি, এটা দ্বারা আমরা বুঝিয়েছি যে টি সমান সমান ইনফিনিটি, এটা দ্বারা বুঝিয়েছি যে এই অসীম সময়ে তিনি জমির আর ফসল উৎপন্ন করতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা আসছে আমাদের কাছে, এটা হলো বলা আছে 1918 সালের 4 জুলাই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যেই ভয়াবহ ভূমিকম্প হয়, রিক্টার স্কেলে তার মাত্রা ছিল 7.6 এবং 1997 সালের 22 নভেম্বর চট্টগ্রামে যে ভূমিকম্প হয় তার মাত্রা ছিল 6.0। তাহলে শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের তুলনায় কত গুণ বেশি শক্তিশালী ছিল? শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের তুলনায় কত গুণ বেশি শক্তিশালী ছিল? আমাদেরকে এটা হচ্ছে বের করতে হবে যে কত গুণ বেশি শক্তিশালী ছিল। তো আমরা এই ম্যাথটা খুব সহজ এবং সাবলীলভাবে সমাধান করার চেষ্টা করব। আমরা ধরে নিয়ে তারপর এখান থেকে সমাধান করব। এখানে সলিউশন আমরা মনে করি শ্রীমঙ্গলের ভূমিকম্পের তীব্রতা I1 হচ্ছে কি শ্রীমঙ্গলের ভূমিকম্পের তীব্রতা হচ্ছে I1, আর এখানে আমরা ধরে নিচ্ছি I2 হলো কি চট্টগ্রামের ভূমিকম্পের তীব্রতা হচ্ছে এখানে আমরা ধরে নিয়েছি I2, আর S হচ্ছে কি এখান থেকে একটা অপর চলক ধরে নিতে হয় S, যেটা হচ্ছে আদর্শ ভূমিকম্পের তীব্রতা। চলো কি আদর্শ ভূমিকম্পের তীব্রতা হলো S। তাহলে রিক্টার স্কেলের যে ভূমিকম্পের তাপমাত্রা, যে একটা সূত্র রয়েছে, আমরা সূত্রটা পড়েছিলাম, ওই সূত্রটা থেকে এখন আমরা দুটা ম্যাথের সমাধান করব। এখন রিক্টার স্কেলে
রিক্টার স্কেল অনুসারে আমরা পাই তো শ্রীমঙ্গলের ভূমিকম্পের তীব্রতা বা মাত্রা শ্রীমঙ্গলের ভূমিকম্পের মাত্রা। আচ্ছা, ভূমিকম্পের মাত্রা এই নির্ণয়ের সূত্রটা হচ্ছে 10 ভিত্তিক লগ, এই যে 10 ভিত্তিক লগ I1/S, মানে I/S মূলত হচ্ছে কি I/S। তো এখানে I1 কেন বলেছিলাম, কারণ আমরা এখানে ধরেছিলাম এই যে শ্রীমঙ্গলের উপরের যে আইটা থাকে, আইটা হচ্ছে যে স্থান আছে ওই স্থানের মানে হচ্ছে ভূমিকম্পের তীব্রতাটা থাকে, তীব্রতাটা হচ্ছে I। তো এখানে শ্রীমঙ্গলের I1 ধরেছি, সেজন্য আমরা এখানে I1 লিখেছি ইন্টু S, I1/S। এটা হচ্ছে শ্রীমঙ্গলেরটা। তারপর হচ্ছে চট্টগ্রামেরটা আমরা সেমভাবে বের করব। চট্টগ্রামের ভূমিকম্পের মাত্রাটাও সিমিলারভাবে, আর মাত্রার সূত্রটাই হচ্ছে 10 ভিত্তিক লগ I/S। তো এখানে লিখবো হচ্ছে I2/S, I2/S। এখন আমরা প্রশ্নমতে লিখে নিতে পারি। প্রশ্নমতে কেন লিখব, কারণ হচ্ছে শ্রীমঙ্গলের ভূমিকম্পের মাত্রাটা আমাদের জানা আছে, আর চট্টগ্রামের ভূমিকম্পের মাত্রাটাও জানা আছে, সেজন্য আমরা লিখব হচ্ছে প্রশ্নমতে বা শর্তমতে। প্রশ্নমতে কি লিখতে পারি, 10 ভিত্তিক লগ I1/S সমান কত, শ্রীমঙ্গলের তীব্রতাটা ছিল হচ্ছে মাত্রাটা ছিল হচ্ছে 7.6, এটাকে দিলাম হচ্ছে আমরা 1 নং সমীকরণ। তারপরে চট্টগ্রামেরটা ছিল 10 ভিত্তিক লগ I2/S, এটা ছিল হচ্ছে 6.0, যেটাকে দিব হচ্ছে আমরা 2 নং সমীকরণ। আচ্ছা, 1 নং আর 2 নং সমীকরণ দিয়ে রেখেছি। এখন 1 নং আর 2 নং সমীকরণকে যদি আমরা বিয়োগ করি, 1 নং আর এই 2 নং সমীকরণকে যদি আমরা কি করি, বিয়োগ করি, তবে হচ্ছে আমরা অথবা ফাইনাল অ্যান্সারটা পেয়ে যাব। ফাইনাল অ্যান্সারটা পেয়ে যাব না, তবে কাছাকাছি চলে যাব। আচ্ছা, এভাবে আগাতে থাকি। আচ্ছা, ভাগ করেও আমরা চাইলে করতে পারি, তবে ভাগ করে করলে তখন আমাদের আরও একটা লাইন বৃদ্ধি পাবে, কারণ ভাগের পর আবার এটাকে বিয়োগ করতেই হবে, যেহেতু লগ আছে। লগ কখনো কাটাকাটি যায় না, লগকে ভাগ থাকলে সেটাকে বিয়োগ করতে হয়, লগের নির্ধারিত ভ্যালু বসাতে হয়, এই জন্য আমরা ভাগ না করে বিয়োগ করব। এখন 1 থেকে 2 বিয়োগ করি, 1 থেকে 2 বিয়োগ করি। বিয়োগ করলে কি পাবো, এখানে পাবো হচ্ছে 10 ভিত্তিক লগ I1/S মাইনাস, আর যখন আমরা কোনো সমীকরণ বিয়োগ করব তখন ডান পক্ষে বিয়োগ করব, বাম পক্ষে বিয়োগ করব। ঠিক এখানে আমরা লিখতে পারি 10 ভিত্তিক লগ I2/S সমান এখান থেকে বিয়োগ করব 7.6 মাইনাস 6.0। তাহলে এখান থেকে আমরা পাবো হলো, এটাকেও আমরা চাইলে আবার এই যে ভাগে আছে লগের একাধিক ভ্যালু যখন ভাগাকারে থাকে তখন আমরা সেটাকে বিয়োগ করে লিখতে পারি। এটাকে লিখতে পারি হচ্ছে 10 ভিত্তিক লগ I1 মাইনাস 10 ভিত্তিক লগ S। ঠিক আছে, এখানে আবার এই মাইনাসটা ছিল, এই মাইনাসটা থাকবে। আবার এইখানে যে ভিতরের যে I2/S, এটাকে আমরা বিয়োগ আকারে লিখতে পারি। এটা কিভাবে, এখানে আগে একটা ব্র্যাকেট দিয়ে নিয়েছি কারণ আগে একটা মাইনাস আছে, সেজন্য 10 ভিত্তিক লগ এটা হবে হচ্ছে I2 মাইনাস 10 ভিত্তিক লগ এটা কত S, এখানে একটা ব্র্যাকেট দিয়ে নিয়েছি সমান আমাদের ডান পাশে কি থাকবে, 7.6 থেকে 6 চলে গেলে এটা থাকবে হচ্ছে 1.6, বা এখানে অবশ্যই এই মাইনাসটা, এই ব্র্যাকেটটাকে যদি আমরা তুলে দেই, এই মাইনাসটা ভিতরে গুণ হয়ে এর সাথে হয়ে যাবে মাইনাস, এর সাথে হয়ে যাবে প্লাস, একটার সাথে মাইনাস একটার সাথে প্লাস হয়ে যাবে। তাহলে এই যে 10 ভিত্তিক লগ S প্লাস 10 ভিত্তিক লগ S মাইনাস, এই দুইটা কাটা চলে যাবে। তাহলে ফাইনালি আমরা কি পাবো, এটা পাবো হচ্ছে 10 ভিত্তিক লগ এটা হচ্ছে I1 মাইনাস এই যে 10 ভিত্তিক লগ I2, 10 ভিত্তিক লগ I2 সমান 1.6। এটা আমরা
পাবো এখানে। ওকে, এখন এই যে এখানে একটা মাইনাস আছে, এটা 10 ভিত্তিক লগ i1 মাইনাস 10 ভিত্তিক লগ i2, এটাকে আমরা চাইলে এখন ভাগ করে লিখতে পারি কিভাবে, এই যে 10 ভিত্তিক লগ i1 বাই এই i2 সমান সমান 1.6, এটা চাইলে আমরা এভাবে লিখতে পারি। এই লগারিদমের সম্পর্ককে আমরা সূচকের মাধ্যমে প্রকাশ করতেও পারি। এটাকে, এই লগারিদমীয় ফাংশনটাকে আমরা চাইলে কিসের মাধ্যমে, সূচকের মাধ্যমে প্রকাশ করতে পারি। সেটা কিভাবে, সেই সিস্টেমটা হচ্ছে, যদি এরকম লগ ভিত্তি সহ এক পাশে থাকে অপর পাশে লগ না থাকে, তখন আমরা এই লগের যে ভিত্তি রয়েছে এই অপর পক্ষে যেই সংখ্যাটা থাকে বা যে ধ্রুবকটা থাকে বা যে রাশিটা থাকে, সেই ধ্রুবকটা বা সেই সংখ্যাটা শুধু এই ভিত্তির উপরে পাওয়ার হয়ে যাবে। জাস্ট এটাই হলো এইটা সূচকে, লগকে সূচকীয় আকার করার সিস্টেম। তাহলে এটাকে আমরা লিখতে পারি কত, লিখতে পারি i1 বাই i2 আর এই পাশে লগের যে সহগটা থাকবে সে নরমালি থেকে যাবে, ইকুয়াল টু এই ভিত্তিটা ছিল কত 10 এর উপর অপর পাশের যেই রাশি বা চলক বা ধ্রুবক যা থাক তা হয়ে যাবে পাওয়ার 1.6 পাওয়ার। এই যে এটা চলে আসলো এখন আমাদের, এটা হচ্ছে সূচকীয় আকার। তাহলে ফাইনালি আমরা কি পেলাম, ফাইনালি পেলাম হচ্ছে i1 বাই i2। এখন এই যে 10 টু দি পাওয়ার 1.6, এটা যদি ক্যালকুলেশন করি আমরা পাবো i1 বাই i2 সমান সমান কত পাবো, এটা আসবে হচ্ছে 39.8107 আরও আছে, তো আমরা এই পর্যন্ত লিখে রেখেছি। অর্থাৎ i1 বাই i2 পাবো হচ্ছে i1 বাই i2 পাবো হচ্ছে 39.810717, এটা। আবার এটাকে একটু সুন্দরভাবে যদি সাজিয়ে লিখি তাহলে হচ্ছে আমরা বলতে পারবো যে কত গুণ, আমাদের কাছে জানতে চেয়েছিল যে ভূমিকম্পটি কত গুণ শক্তিশালী ছিল। তাহলে আমরা লিখতে পারবো, যেহেতু i1 ছিল শ্রীমঙ্গলের আর i2 ছিল চট্টগ্রামের, আর আমাদের কাছে বলছিল যে শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের ভূমিকম্পের চেয়ে কত গুণ শক্তিশালী ছিল। তাহলে লিখবো হচ্ছে এখানে বা i1 সমান সমান, এটা যেহেতু নিচে আছে নিচেরটা আর যদি গুণ করি আমরা ওই পাশে, অর্থাৎ ডান পাশে গিয়ে গুণ হয়ে যাবে 39.8107 গুণন এই i2। তার মানে শ্রীমঙ্গলের, এটা i1 হচ্ছে শ্রীমঙ্গলের, এটা হচ্ছে শ্রীমঙ্গলের, আর এটা হলো সিএস মানে চিটাগং, এস মানে শ্রীমঙ্গল বুঝাইছিলাম, ঠিক আছে। চট্টগ্রামের থেকে, অর্থাৎ শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের ভূমিকম্পের চেয়ে 39.81 গুণ শক্তিশালী ছিল। এটাই হচ্ছে এই ম্যাথের সলিউশন। আশা করি বুঝতে পারছেন। এরপরের ম্যাথটাতে আমরা চলে যাই। আচ্ছা, এরপরে যে ম্যাথটা সেটা হচ্ছে 8 নম্বর ম্যাথ। এখানে বলা আছে কোনো এক সময় জাপানে একটি ভূমিকম্প হয়েছিল রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল হচ্ছে কত 8। ওই একই বছরে সেখানে আরও একটি ভূমিকম্প হয়েছিল যা পূর্বের চেয়ে আরও 6 গুণ বেশি শক্তিশালী ছিল। রিক্টার স্কেলে পরবর্তী ভূমিকম্পের মাত্রা কত ছিল? এখন আমাদেরকে জাস্ট মাত্রাটা বের করতে হবে। এখানে কত গুণ বেশি শক্তিশালী জাস্ট এই বিষয়টা দেওয়া আছে, কিন্তু কত গুণ মাত্রাটা কত সেটা, অর্থাৎ আই এর ভ্যালুটা বের করতে হবে এখানে। তাহলে কি ছিল, জাপানে কোনো একটা সময় কোনো একটি স্থানে কি হয়েছিল, একটা ভূমিকম্প হয়েছিল যার মাত্রা ছিল হলো 8। ওই একই বছর সেখানে আরো একটা ভূমিকম্প হয়েছিল যা পূর্বের চেয়ে 6 গুণ বেশি শক্তিশালী। তাহলে পরবর্তী ভূমিকম্পের মাত্রা কত ছিল? প্রথমটার মাত্রা জানি, পরেরটার মাত্রা আমাদেরকে বের করে নিতে হবে। তো আমরা এখানেও ধরে নেই, এটার সলিউশনটা বের করে নেই। সলিউশন, আচ্ছা এখানে কি করব, মনে করি হচ্ছে আগেরটা মতো আমরা ধরে নিলাম i1 হচ্ছে প্রথম ভূমিকম্পের তীব্রতা, i1 হলো প্রথম ভূমিকম্পের তীব্রতা। আচ্ছা, তারপর হলো i2 কি ধরবো, i2 হচ্ছে দ্বিতীয় ভূমিকম্পের তীব্রতা। আর s মানে কি বলেছিলাম আমরা, s হচ্ছে হলো আদর্শ ভূমিকম্পের তীব্রতা। আদর্শ ভূমিকম্পের তীব্রতা হলো s।
ওকে, তাহলে রিক্টার স্কেলের ক্ষেত্রে মানে প্রথম ক্ষেত্রে মাত্রা কত, এখন রিক্টার স্কেল আমরা বের করব। এই দুটা অর্থাৎ মানে সম্পর্ক বা দুটা সূত্র তৈরি করব রিক্টার স্কেলের মাধ্যমে। ঠিক আছে, এখান রিক্টার স্কেলের মাধ্যমে কি প্রথম ভূমিকম্পের মাত্রা, প্রথম ভূমিকম্পের মাত্রা হচ্ছে কত, ওই যে ভূমিকম্পের মাত্রা বের করার সূত্র আগেরটা যেটা শিখে আসছে আমরা, সেটা 10 ভিত্তিক লগ I/s। তাহলে এখানে যেহেতু প্রথম স্থানে I1 ধরেছি, সেজন্য এটা হবে I1/s, I1/s। আচ্ছা, দ্বিতীয় স্থানের সরি দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা হবে কত, 10 ভিত্তিক লগ, 10 ভিত্তিক লগ। এখন দ্বিতীয়টা যেহেতু আমরা I2 ধরেছি, তাহলে I2/s হবে। এটা হবে কত, I2/s। আচ্ছা, এখন প্রশ্ন মতে কেন লিখবো, কারণ প্রশ্নের ভিতরে প্রথম ভূমিকম্পটা মাত্রাটা দেওয়া আছে, আর দ্বিতীয়টা মাত্রা দেওয়া নেই বাট গুণ দেওয়া আছে, তো সেটাও আমরা সিস্টেম করে লিখতে পারবো। এখন হচ্ছে প্রশ্ন মতে হচ্ছে কি, প্রথমটা যেমন 10 ভিত্তিক লগ I1/s সমান কত ছিল, 8 মাত্রার ছিল প্রথমটা, সেটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। আচ্ছা, এখন কিন্তু দ্বিতীয়টা তো জানি না, দ্বিতীয়টা কি জানি, দ্বিতীয় যে মাত্রাটা ছিল এটা ছিল I2/s, এটা আমরা x ধরে নিলাম, এটা 2 নং সমীকরণ। প্রথমটাকে ধরেছি, প্রথমটা দেওয়া ছিল 8 মাত্রা, কিন্তু দ্বিতীয়টা আসলে আমরা জানি না বা দ্বিতীয়টা দেওয়া নেই, সুতরাং আমরা x ধরে নিয়েছি বা সেটাই বের করতে বলা হয়েছে। এখন আমরা ঠিক আগেরটার মতো 1 আর 2 বিয়োগ করি। এখন এখানে 1 নং বিয়োগ 2 নং করে পাই, 1 আর 2 বিয়োগ করে পাই। বিয়োগ কিভাবে করবো, সিমিলার আগের মতো করে করব। 10 ভিত্তিক লগ I1/s বিয়োগ 10 ভিত্তিক লগ I2/s সমান সমান, এখানে ব্র্যাকেট যেহেতু দিয়েছি এখানে আরেকটা দেওয়ার দরকার। আচ্ছা, সমান সমান কত, 8 - x, 1 থেকে 2 বিয়োগ করেছি এখানে, বা এখানে কি পাবো আমরা, এখানে আগেরটার মতো করে আমরা যদি করি, তাহলে এখানে ভাগ রয়েছে দুটার মধ্যে, আর দুটা ভাগ রয়েছে, তাহলে এই ভাগগুলোকে বিয়োগ করে লিখবো। বিয়োগ করে লিখলে এই মাইনাসটা দুটাকে আমরা আগের অঙ্কটাতে যেই এটা করেছি, আচ্ছা করে দিচ্ছি, এটা 10 ভিত্তিক লগ, এটা হচ্ছে কি হবে I1 বিয়োগ, অর্থাৎ এটা ভাগ আছে, তাহলে এটাকে আমরা বিয়োগ করে লিখতে পারি 10 ভিত্তিক লগ s I1 - s। এই মাইনাসের জন্য এইটাকে আমরা লিখতে পারি 10 ভিত্তিক লগ, এটা হচ্ছে I2। আবার এখানে আরেকটা মাইনাস হবে, আবার এই মাইনাসে ভিতরে একটা, এই ভাগের জন্য একটা মাইনাস, আবার এই বাহিরের মাইনাসটা গুণ করলে এটা হয়ে যাবে প্লাস, হয়ে যাবে এটা কি 10 ভিত্তিক লগ s সমান সমান হচ্ছে 8 - x। ফাইনালি এখানে আমরা কি পাবো, এই 10 ভিত্তিক লগ s, এই 10 ভিত্তিক লগ s প্লাস মাইনাসে কাটা চলে যাবে, তাহলে এখানে কি হবে 10 ভিত্তিক লগ, এটা হচ্ছে I1 আর I2, যেহেতু বিয়োগ আছে আমরা এটাকে ভাগ করে লিখতে পারি I1/I2 সমান সমান 8 - x। আচ্ছা, এখন এখান থেকে আমরা ফাইনালি কি পাবো, ফাইনালি যেটা পাবো সেটা হচ্ছে, আমরা জানি লগকে সূচকীয় আকারে লেখা যায়, তাহলে এটাকে লিখবো হচ্ছে কত, I1/I2 সমান সমান, এই যে জাস্ট এই ভিত্তিটা অপর পাশে চলে যাবে, আর ওই পাশে যে রাশি বা চলক বা ধ্রুবক যেটা থাকে সেটা হচ্ছে ভিত্তিটার উপরে জাস্ট পাওয়ার হয়ে যাবে 10⁸ - x, এটা হয়ে যাবে। বা তাহলে আমরা কি পেলাম, এখানে I1/I2 সমান সমান পেলাম 10⁸ - x। এখানে 10⁸ - x, বাট আমরা এখানে x থাকার কারণে এটাকে হচ্ছে একটা নির্দিষ্ট ফলাফল বের করতে পারি না, এখানে I1 আর I2 রয়েছে, তো এখানে আমরা আরেকটা সম্পর্ক তৈরি করতে হবে। আচ্ছা, এটাকে আরেকটা লাইন যদি আমরা করে রাখি, সেটা হবে I1 সমান সমান 10⁸ - x ইন্টু I2। এই মাত্রাটা পেয়ে গেলাম, কিন্তু আমাদেরকে একটা কথা বলা আছে, এটাকে আমরা একটা সমীকরণ দিলাম, এটাকে দিলাম হচ্ছে
3 নং সমীকরণ। তারা আমাদেরকে বলে দিয়েছে প্রথম ভূমিকম্পের থেকে দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা হচ্ছে মানে 6 গুণ বেশি শক্তিশালী ছিল। প্রথম ভূমিকম্পের চেয়ে দ্বিতীয় ভূমিকম্পটা 6 গুণ বেশি শক্তিশালী ছিল। তাহলে আমরা লিখতে পারি এখন এখানে আমরা যেটা লিখব, আচ্ছা এ পাশে লিখি, আর একটু উপরে লিখি, এখানে লিখি। আচ্ছা এখানে লিখি কিন্তু শর্ত আছে, আরেকটা শর্ত আছে। কিন্তু আমরা জানি কি জানি বলছে যে যে মানে প্রথম ভূমিকম্পটা হচ্ছে দ্বিতীয় ভূমিকম্পের থেকে 6 গুণ বেশি শক্তিশালী। তাহলে লিখতে পারি হচ্ছে যে I2 সমান সমান হচ্ছে কি 6 ইন্টু I1, অর্থাৎ I1কে অর্থাৎ প্রথম ভূমিকম্পটাকে 6 বার গুণ করলে দ্বিতীয় ভূমিকম্পটার সমান হবে। বা এটাকে আমরা লিখতে পারি 6i যদি এই পাশে নিয়ে আসি, 6 ইন্টু I সমান এই পাশে চলে যাবে হচ্ছে I2, বা এখানে যদি এটা I1টা রেখে দেই তাহলে 6 এখানে আছে গুণ, এই পাশে হয়ে যাবে ভাগ, অর্থাৎ 1/6 ইন্টু এই I2, এইটা আমরা পাবো। এটাকে যদি আমরা হচ্ছে যেহেতু 3 নং চলে আসছে, এটা 4 নং সমীকরণ দিয়ে রাখি। এখন 3 আর 4 সমীকরণকে আমরা মিল করব। এখন 3 ও 4 নং সমীকরণ হতে পাই 3 ও 4 নং সমীকরণ হতে আমরা কি পাই? আচ্ছা 3 ও 4 নং সমীকরণ হতে পাই হলো, কারণ হচ্ছে এখানে I1 আর হচ্ছে এই যে এখানে 4 নং সমীকরণ সেটাতে I1 আর হচ্ছে 3 নং সমীকরণেও প্রথমে I1। তাহলে আমরা বলতে পারি I1 সমান I1। কি বলতে পারি আমরা? সমীকরণ থেকে পাই হলো সেটা হলো I1 সমান এই I1, বা এই I1 এর মান কত ছিল? প্রথম I1 এর মান ছিল হলো, এখানে আরেকটু দাগিয়ে নিচ্ছি এটা, প্রথম I1 এর মান ছিল কত? 1/6 ইন্টু I2 সমান তারপরটা কত ছিল? 10 টু দি পাওয়ার 8 মাইনাস x ইন্টু I2। দুই পাশের থেকে আমরা এই I2 আর এই I2 কেটে দিতে পারি। তাহলে ফাইনালি আমরা কি পাবো? এখানে পাবো হচ্ছে 1/6 ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 8 মাইনাস x, 10 টু দি পাওয়ার 8 মাইনাস x। তা আমরা আগে থেকে এই বিষয়টা জানি যে যেই পাশের ধ্রুবকের উপরে বা পদের উপরে চলক থাকে, সেইখানে আমরা সেই পাশের যে ধ্রুবকটা যত থাকে ঠিক তার পরিমাণ ভিত্তিসহ একটা লগ যুক্ত করব দুই পাশে। তো ঠিক আমরা দুই পাশে একটা লগ যুক্ত করব এখন। তো এখানে আমরা লগ নিতে পারি হলো কত? 10 ভিত্তিক লগ 1/6 সমান এই পাশে আমরা 10 ভিত্তিক লগ, এখানে নিব 10 টু দি পাওয়ার কত? 10 টু দি পাওয়ার 8 মাইনাস x। তাহলে এখান থেকে আমাদের ফলাফলটা চলে আসবে হলো, বা ডান পাশটা বাম পাশে লিখি, তাহলে হবে হচ্ছে 8 মাইনাস x, আর 10 ভিত্তিক লগ 10, এটার ফলাফল আসবে হচ্ছে 1। তো 1 আর লিখলাম না, সমান এই পাশে যে 10 ভিত্তিক লগ 1/6, 10 ভিত্তিক লগ 1/6, এটাকে আর একটু রেখে দেই। টেন ভিত্তিক লগ 1/6 এটাকে রেখে দিলাম, বা এখানে এইটা একটা ধ্রুবক আছে x এর সাথে, এটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম, এই পাশে থাকলো মাইনাস x সমান 10 ভিত্তিক লগ 1/6 প্লাস 8, এই পাশে আসলে হবে মাইনাস 8, বা আমরা এই বাম পাশের মাইনাসটা যদি ডান পাশে গুণ করে দিই তাহলে এখানে থাকবে শুধু x, এখানে থাকবে হচ্ছে মাইনাস 10 ভিত্তিক লগ
1/6 আর এই মাইনাসটা যাবে +8। তাহলে এইখানে এই পাশে আমরা লিখতে পারি হলো 8 মাইনাস 10 ভিত্তিক লগ 1/6। আচ্ছা, তাহলে আমরা প্রায় শেষ ফেজে চলে আসছি। এখান থেকে আমরা লিখতে পারি 8 মাইনাস এই যে 10 ভিত্তিক লগ 1/6, 10 ভিত্তিক লগ 1/6 এর মানটা হচ্ছে খুবই ছোট এবং মানটা হবে ঋণাত্মক। সেটা হবে -0.7781 7781। আর অনেক বড় একটা মান, আমি ছোট অল্প কয়টা ঘরে লিখেছি। তাহলে সুতরাং x ইকুয়াল টু কত হবে? x ইকুয়াল টু 8 হবে, এখানে হবে 8 মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস 0.7781, এটা যোগ করলে হবে 8.7781। তাহলে সুতরাং আমরা এটা পেলাম হচ্ছে x এর ভ্যালু। আর x এর ভ্যালু যেটা, সেটা হচ্ছে আমাদের যে মানে ভূমিকম্পের মাত্রাটা কত হবে। তাহলে আমরা পেয়ে গেলাম যে দ্বিতীয় স্থানের ভূমিকম্পের মাত্রাটা হবে 8.7781। এটা হলো দ্বিতীয় স্থানের ভূমিকম্প, মানে দ্বিতীয় সময়ের ভূমিকম্পের মাত্রাটা। আচ্ছা, এরপরে আরেকটা কোশ্চেন আসছে, যেটা হচ্ছে বইয়ের 9 নাম্বার প্রশ্ন। এখানে বলা আছে যে 1999 সালের জুলাই মাসে কক্সবাজারের মহেশখালীতে যে ভূমিকম্প হয় তার মাত্রা ছিল 5.2, এবং 2023 সালে 6 ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণ অংশে যে ভূমিকম্প হয় তা মহেশখালীর ভূমিকম্পের চেয়ে 398 গুণ বেশি শক্তিশালী ছিল। তাহলে তুরস্কের ভূমিকম্পের মাত্রাটা কত? একদম সেম ওয়েতে আমরা এই ম্যাথটা এখন করব। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি সেম ওয়েতে করব। মনে করি কি মনে করি আমরা এখানে মনে করে নিচ্ছি হলো যে I1 হলো কি তুরস্কের ভূমিকম্পের তীব্রতা। তুরস্কের ভূমিকম্পের তীব্রতা। তারপর হচ্ছে I2 হলো কি? I2 হলো মহেশখালীর, কক্সবাজার মহেশখালী, এই মহেশখালীর ভূমিকম্পের তীব্রতা। আর S তো আমরা জানি হচ্ছে আদর্শ ভূমিকম্পের তীব্রতা হলো S। এখন এখান থেকে আমরা হচ্ছে ভূমিকম্পের মাত্রাটা সমীকরণটা বের করে নিয়ে আসব। তো রিক্টার স্কেলে তুরস্কের ভূমিকম্পের মাত্রা, তুরস্কের ভূমিকম্পের মাত্রা হবে কি সেম আগের মতো করে 10 ভিত্তিক লগ I/S। সে তুরস্কের I ছিল কত? I1/S। আর হচ্ছে মহেশখালীর ভূমিকম্পের মাত্রা হবে কত? একই সূত্র, 10 ভিত্তিক লগ, জাস্ট মহেশখালীকে আমরা ধরেছি হচ্ছে I2/S হবে এখানে। আচ্ছা, এই দুটো এখন প্রশ্ন মতে আমরা ধরে নিব, কারণ দুইটা প্রশ্ন মতে হচ্ছে যেহেতু মহেশখালী, আচ্ছা তুরস্কেরটা আমরা জানি না, তুরস্কেরটাকে x ধরে নিব। আর হচ্ছে মহেশখালীরটা যেহেতু জানা আছে আমাদের, সেটা ধরে নিব। প্রশ্ন মতে লিখতে পারি 10 ভিত্তিক লগ I1/S সমান হচ্ছে কত? x ধরে নিব। এটাকে 1 নং সমীকরণ দিলাম, কারণ হচ্ছে তুরস্কেরটা আমরা জানি না। তারপরে 10 ভিত্তিক লগ I2/S সমান কত ছিল? 5.3 দেওয়া ছিল। এটাকে দিলাম হচ্ছে আমরা 2 নং ইকুয়েশন। 2 নং ইকুয়েশন এখন পূর্বের ন্যায় 1 আর 2 বিয়োগ করব। 1 বিয়োগ 2 করে পাই, 1 আর 2 বিয়োগ করে পাবো হচ্ছে আমরা
10 ভিত্তিক লগ I1 বাই এস মাইনাস 10 ভিত্তিক লগ I2 বাই এস সমান সমান এখানে আসবে কত এক্স মাইনাস 5.3, বা এখান থেকে আমরা দুটো বিয়োগ করব, বিয়োগ করলে পাবো হচ্ছে 10 ভিত্তিক লগ, এখানে আবার এখানে যেহেতু I1 বাই এস এবং I2 বাই এস ভাগ আছে তাহলে এই দুটো বিয়োগ করলে এস আর এস কেটে চলে যাবে, ফাইনালি আমরা পাবো হচ্ছে I1 মাইনাস 10 ভিত্তিক লগ I2 সমান সমান ডান পাশে থাকবে এক্স মাইনাস 5.3, বা এখান থেকে আমরা পাবো এটাকে যদি আমরা যেহেতু ভাগ আছে আমরা আবার বিয়োগ আছে ভাগ করে লিখতে পারি 10 ভিত্তিক লগ I1 বাই I2 সমান সমান এখানে লিখতে পারি এক্স মাইনাস 5.3, বা এখান থেকে আমরা বের করে নিয়ে আসবো I1 বাই I2 সমান সমান হচ্ছে কত 10 টু দি পাওয়ার লগকে যদি সূচকে নিয়ে আসি তাহলে 10 টু দি পাওয়ার এক্স মাইনাস 5.3, বা I1 I2 ভাগ আছে তাহলে I1 লিখতে পারি I1 ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার এক্স মাইনাস 5.3 ইন্টু I2। ওকে, এটা পেলাম। এখন এখান থেকে আমরা আরেকটা ইকুয়েশন বের করে নিব, যেহেতু বলা ছিল যে আরেকটা শর্ত দেওয়া ছিল হচ্ছে তুরস্কের ভূমিকম্প মহেশখালীর ভূমিকম্পের থেকে 398 গুণ বেশি শক্তিশালী, সুতরাং আমরা লিখতে পারি শর্ত মতে I1 সমান সমান I2 ইন্টু 398, এটাকে দিব হচ্ছে আমরা 3 নং সমীকরণ, এটাকে দিব 4 নং সমীকরণ। আবার এখন 3 ও 4 নং সমীকরণ থেকে পাই 3 ও 4 নং সমীকরণ থেকে আমরা কি পাবো, যেহেতু I1 আর I1 দুটো সেম, সুতরাং এই I1 এর পরিবর্তে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার x মাইনাস 5.3 ইন্টু I2 সমান সমান এটা লিখতে পারি I2 ইন্টু 398। ওকে, বা আমরা এখান থেকে দুই পাশ থেকে যেহেতু দুই পাশেই I2 গুণ আছে I2 বাদ দিয়ে দিতে পারি, তাহলে এখানে থাকবে হচ্ছে 10 টু দি পাওয়ার x মাইনাস 5.3 সমান সমান এই পাশে থাকবে হচ্ছে কত 398, এই পাশে থাকবে কত 398। যেহেতু এই পাশে আমাদের চলক রয়েছে, ঠিক আমরা এর যে 10 রয়েছে এই 10 এর সাথে হচ্ছে আমরা একটা 10 ভিত্তিক লগ অ্যাড করব দুই পাশে, তাহলে এখানে অ্যাড করতে পারি 10 ভিত্তিক লগ 10 টু দি পাওয়ার x মাইনাস 5.3 সমান সমান এখানে লিখতে পারি 10 ভিত্তিক লগ 398, বা এখান থেকে যেটা আসবে পাওয়ারটা পিছনে চলে আসবে, অর্থাৎ x মাইনাস 5.3 সমান সমান এই পাশে আসবে কত 10 ভিত্তিক লগ 398, বা x এর ভ্যালু বের করব, তাহলে মাইনাস 5.3 ডান পাশে চলে গেলে হবে x ইকুয়াল টু 10 ভিত্তিক লগ 398 প্লাস 5.3 প্লাস 5.3।